মিটিং আছে, পরে কথা বলছে। এটুকু বলেই ফোন কেটে দিল। অসহায় নীরব আবারও ফোন লাগালো। বারে বারে ফোন করতে দেখে ফোনটা সাইলেন্ট করে রাখলো কৌশিক। এদিকে ভেতরে তুবার ট্রিটমেন্ট চলছে, বাইরে পরিবারের সবাই অস্থির হয়ে দাঁড়িয়ে আছে। নীরব আর রিয়া সমান তালে কৌশিকের নাম্বারে ডায়াল করছে। গুরুত্বপূর্ণ মিটিং হওয়ায় ফোনের দিকে নজর দিল না কৌশিক, কিন্তু মিনিট 10 যাওয়ার পর টাইম দেখতে ফোনটা হাতে নিল। এই 10 মিনিটে নীরবের 90+ আর রিয়ার 80+ মিসড কল দেখে হৃদয় কুঁচকে গেল কৌশিকের। এমন পাগলের মতো ফোন করার মানে কি? খটকা লাগলো কৌশিকের। সে 1 মিনিটের বিরতি নিয়ে বাইরে এসে কল ব্যাক করলো। নীরব যেন ফোন হাতে নিয়েই ছিল। রিং বাজতেই সাথে সাথে রিসিভ করলো নীরব। গরম সুরে ঝাড়ি মেরে উঠল। ফোন কেন উঠাচ্ছ না তুমি? বললাম তো মিটিং আছে, এত ফোন দিচ্ছিস কেন? থাকো তুমি তোমার মিটিং নিয়ে। এদিকে তুবা হসপিটালে মাথা ফাটিয়ে মরতে বসেছে। নীরবের কথা শুনে সহসা চমকে উঠল কৌশিক। বুকের ভেতর কোনো ভারী বস্তু দ্বারা সজোরে বাড়ি লাগলো যেন। দিন দুনিয়ার জ্ঞান হারিয়ে ফেলল কৌশিক। কাঁপা কাঁপা কণ্ঠে কোনো মতে বলল, কে? আমি আসছি। ব্যাস, এতটুকু বলার শক্তি পেয়েছে কৌশিক। ফোনটা কোনো মতে পকেটে পুরে উদ্ভ্রান্তের মতো দৌড়ে বেরিয়ে গেল অফিস থেকে। ভুলেই বসলো মিটিং এর কথা। চাকরি গেলে যাক, তাতে কৌশিকের কিছু যায় আসে না। দুবার আগে কোনো কিছু নয়, এমনকি কৌশিকের নিজের প্রাণও নয়। নীরব ফোন কাটার পরপরই ভেতর থেকে ডক্টর বেরিয়ে এলেন। পরিবারের সবাই ছুটে গেল ডাক্তারের কাছে। তাওহিদ সাহেব কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলেন, ডক্টর, আমার মেয়ে কেমন আছে? ওর বড় কোনো ক্ষতি হয়নি তো? ডক্টর মুখ থেকে টান দিয়ে মাস্কটা খুলে ফেললেন। এরপর 2 হাত নাড়িয়ে চাড়িয়ে বোঝানোর ভঙ্গিতে বললেন, পেশেন্ট এখন ঠিক আছেন। শক্ত কিছুর সাথে লেগে মাথার পেছন একটু কেটে গেছে মাত্র, তবে ক্ষত খুব বেশি গভীর নয়। 2টো স্যালাইন দিতে হয়েছে। নাও শি ইজ আউট অফ ডেঞ্জার। ডাক্তারের সান্ত্বনা বাণী শুনে দেহে যেন প্রাণ ফিরে পেল সবাই। তোবা ঠিক আছে শুনে সকলে প্রাণ ভরে শ্বাস টানল। মাথার ওপর থেকে দুশ্চিন্তার ছায়াও নেমে গেল। সবাই একে একে যখন স্বস্তির নিঃশ্বাস ছাড়ছিল, ঠিক তখনই সবার শ্বাস আটকে দিতে ডক্টর বলে উঠলেন, ও হ্যাঁ, আর একটা কথা, পেশেন্টের দিকে একটু খেয়াল রাখবেন। এমন ঘটনা যেন দ্বিতীয়বার না ঘটে। আপনাদের মেয়ে পেশেন্ট, সুতরাং এমন ঘটনা আবারও ঘটলে বাচ্চা মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা আছে। ওয়েল, পেশেন্টের জ্ঞান ফিরেছে, আপনারা দেখা করতে পারেন। নিজ উদ্যোগে কথাগুলো বলেই চলে গেলেন ডক্টর। রেখে গেলেন পাথর বনে দাঁড়িয়ে থাকা পরিবারের সদস্যগুলোকে। প্রতিটা সদস্যই যেন মোমের মূর্তি বনে গেছে। তুবা প্রেগনেন্ট কথাটা শুনে সবার মাথায় আকাশ ভেঙে পড়েছে। হতভম্ব পরিবারের সদস্যরা কথা বলতে ভুলে গেছে যেন। অবিবাহিত মেয়ে প্রেগনেন্ট হলো কিভাবে? এটা কি আদৌ সম্ভব? বজ্রপাতের ন্যায় কাঁপছে চারিধার। ভূঁইয়া পরিবারের প্রতিটি সদস্য স্তব্ধ, হতভম্ব। যে কেউ দেখলে মনে করবে এরা সবাই পাথরের কোনো মূর্তি। হসপিটালের একদম শেষ কোণায় ভিআইপি রুমে রাখা হয়েছে তুবাকে। আপাতত বারান্দার শেষ প্রান্ত তুবার পরিবারের সদস্য দিয়ে পরিপূর্ণ। খোলা জানালা দিয়ে পাখির কিচিরমিচির ডাক ব্যতীত অন্য কোনো শব্দ নেই। পিনপত নীরবতা বিরাজ করল কিছুক্ষণ। পাথরের মূর্তি থেকে এবার জীবন্ত মানুষ হয়ে উঠলেন ময়না বেগম। তিনি প্রথম নীরবতা ছিন্ন করলেন। ধূপধাপ পা ফেলে দরজা খুলে ভেতরে ঢুকলেন। হসপিটালের শুভ্র রঙা বিছানায় চিন্তিত মুখে শুয়েছিল তুবা। মনের ভেতর চলছিল এলোমেলো তুফান। কি জবাব দিবে পরিবারকে? তুবার আকাশ সমান চিন্তার মাঝে হুট করে সেখানে উপস্থিত হলেন ময়না বেগম। তুবা এক নজর নিজের মাকে দেখার সুযোগ পেয়েছে শুধু। এর পরপরই ময়না বেগম এক টানে তুবাকে শোয়া থেকে উঠিয়ে বসালেন। সেকেন্ডের ব্যবধানে 2-4টে থাপ্পড় পড়ল তুবার গালে। শক্ত থাপ্পড়ের দাপটে তাল সামলাতে না পেরে ছিটকে ডানে হেলে পড়ল তুবা। হাতে স্যালাইন চলতে থাকা ক্যানুলায় টান লেগে ওপর দিকে রক্ত উঠে গেল। অতর্কিত আক্রমণে হতভম্ব তুবা অস্ফুট স্বরে আর্তনাদ করে উঠল। অবস্থা বেগতিক দেখে পরিবারের বাকি সদস্যরা হুড়মুড়িয়ে ভেতরে ঢুকল। কনকচাপা বেগম পেছন থেকে জাপটে ধরলেন ময়না বেগমকে, কিন্তু তাকে ধরে রাখা দায়। হাত ছাড়িয়ে ছুটে যেতে চাইলেন যেন। চেহারার ভয়াবহতা স্পষ্ট জানান দিচ্ছে আজ মেয়েকে মেরে বস্তায় ভরে যমুনা নদীতে ভাসিয়ে দেবেন। তুবাকে সামলাতে গেল রিয়া। রিয়ার পেটে মুখ গুজে হাওমাও করে কেঁদে ফেলল তুবা। থরথর করে কাঁপছে মেয়েটা, অত্যাধিক ভয়ে দিশেহারা। ময়না বেগম নিজেকে ছাড়াতে ছাড়াতে চেঁচিয়ে উঠলেন, ভাবি ছাড়ুন আমাকে,
আজ আমি ওকে মেরেই ফেলবো। অসভ্য মেয়ে, শেষে কিনা অবিবাহিত অবস্থায় কোনো ছেলের সঙ্গে। ছি ছি ছি, এই মেয়ে আমি রাখবো না, ওকে মেরেই ফেলবো। কনকচাপা বেগম শক্ত করে চেপে ধরে আছেন ময়না বেগমকে। স্ত্রীকে বেশি গর্জন করতে দেখে ধমকে উঠলেন তাওহিদ সাহেব। হসপিটালে রং তামাশা শুরু করেছো কেন? এখানে কোনো হাঙ্গামা নয়, যা কথা হওয়ার বাড়িতে গিয়ে হবে। কি কথা বলবে বাড়ি গিয়ে? কথা বলে কোনো মীমাংসা হবে? তোমার মেয়ে চুনকালি মাখিয়ে দিবে বংশের মুখে। এই গতকালই ওর বিয়ের প্রস্তাব এসেছে, কত ভালো একটা ছেলে ওকে বিয়ে করতে চাইছে, আর আজকেই তোমার মেয়ে কিনা। ছি। ঘৃণায় মুখ কুঁচকে নিলেন ময়না বেগম। সেকেন্ডের ব্যবধানে ফের বলে উঠলেন, ডাক্তারকে ডাকো, ওই বাচ্চা রাখা যাবে? ওই বাচ্চা থাকলে আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হবে। ওকে দুনিয়া থেকে সরাতে বলো, যত তাড়াতাড়ি সম্ভব ওর বিয়ে দিয়ে দেবো। বলতে বলতে সশব্দে চড় পড়ল ময়না বেগমের গালে। উপস্থিত সবাই হতভম্ব। তাওহিদ সাহেব গর্জে উঠলেন, কোনো পরিস্থিতিতে কি কথা বলতে হয় জানো না তুমি? না জেনে থাকলে শিখে নাও। যাও, বেরো এখান থেকে। পরিস্থিতি আরো ঘেটে যাওয়ায় ময়না বেগমকে নিয়ে বাইরে বেরিয়ে গেলেন কনকচাপা। একে একে সবাই বেরিয়ে গেল। তুবা অত্যন্ত ভয় পেয়ে আছে। কিছুটা শান্ত হলে আলোচনা করে সমাধান করা যাবে। অফিস থেকে হসপিটাল পৌঁছাতে কৌশিকের মিনিট 20 সময় লেগেছে। এতটুকু সময়ের ব্যবধানে এত ঝড় বয়ে গেল। রিসেপশন থেকে দুবার রুম নাম্বার জেনে সেদিকে ছুটে আসলো কৌশিক। অত্যাধিক চিন্তায় চেহারা নাজেহাল অবস্থা। বারান্দার শেষ প্রান্তে আসতেই দেখতে পেল তার পরিবারের সদস্য ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে। তবে পুরো বারান্দা জুড়ে গুমুট ভাব। কৌশিক পায়ের গতি বাড়ালো। ময়না বেগমকে কাঁদতে দেখে ওর অস্থির চিত্ত আরো বেশি অস্থির হয়ে উঠল। কাঁপা কাঁপা কণ্ঠে পাগলের মতো প্রশ্ন করলো, তুবা তুবা কোথায়? মা, তুবা কোথায়? নীরব, তুবা কোথায়? কণ্ঠে ছিল এক রাশ ব্যাকুলতা, এক বুক ভয়, এক আকাশ পরিমাণ আশঙ্কা। ময়না বেগম যেন কথা বলার সুযোগ খুঁজে পেলেন। কৌশিকের সামনে অভিযোগের ঝুড়ি খুলে বসলেন। কোথায় আর যাবে? মরে কি আর শান্তি দেবে আমাদের? ভেতরেই আছে অসভ্যটা। কৌশিক সেই মুহূর্তে ময়না বেগমের রাগের কারণ বুঝতে পারল না। ভ্রুকুঁচকে তাকালো শুধু। ময়না বেগম ফের অভিযোগ তুললেন, জানো কৌশিক, তোমার ওই অসভ্য বোন কি করেছে? পরিবারের মুখে চুনকালি মাখিয়ে অন্তঃসত্ত্বা হয়েছে। আমার অবিবাহিত মেয়ে মা হতে যাচ্ছে, ভাবতে পারছো? কৌশিকের কানে কঠিন বজ্রপাতের শব্দ ভেসে এলো। মুহূর্তের মধ্যে থমকে গেল হৃদস্পন্দন। তুবা মা হতে যাচ্ছে শব্দটা সজোরে বাড়ি মারল মস্তিষ্কে। দেহের শিরা উপশিরা জেগে উঠল কৌশিকের, গায়ে কাঁটা দিয়ে উঠল। নিজের অস্তিত্বের সংবাদ মনের মধ্যে অদ্ভুত এক অনুভূতি তৈরি করল। এই অনুভূতির সাথে কৌশিক পূর্ব পরিচিত নয়। শক্তিহীনের মতো 2 কদম পিছিয়ে গেল কৌশিক। দেয়ালের সাথে সারি সারি বিছিয়ে রাখা চেয়ারে ধপ করে বসে পড়ল। মাথাটা আপনা আপনি নিচু হয়ে গেল। এই মুহূর্তে এই পরিস্থিতির জন্য কৌশিক মোটেও প্রস্তুত ছিল না। কোনো উত্তর তার ভেতরে সাজানো নেই। অবদের মতো মাথা নিচু করে বসে রইল শুধু। এই পর্যায়ে জামাল সাহেব মুখ খুললেন। চিন্তিত স্বরে বললেন, পিতৃহীন সন্তান পৃথিবীতে না আনাই ভালো। এতে আমাদের মেয়ের নামে বদনাম রটে যাবে। তার চেয়ে বরং হসপিটাল থাকতে থাকতেই কোনো একটা সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। বাবার কথা শেষ হতে না হতেই রক্তচক্ষু নিয়ে তাকালো কৌশিক। বাঘের মতো গর্জে উঠল, খবরদার বলছি বাবা, এমন চিন্তা কেউ মাথাতেও আনবে না। তোমার গর্ভের সন্তানের বাবা আমি, ও আমার সন্তান। আর আমি বেঁচে থাকতে আমার স্ত্রীর সন্তানের গায়ে ফুলের টোকাও লাগতে দেব না। এই মুহূর্তে কৌশিকের কথাগুলো দ্বিতীয়বার বজ্রপাত ঘটালো সবার মাথায়। হতভম্ব পরিবার এবার দ্বিগুণ হতভম্ব হয়ে গেল। তাদের মনে হচ্ছে আজ বজ্রপাত ঘটারই দিন। মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে অদৃশ্য বজ্রপাত ঘটছে। তবে কৌশিকের কথা শুনে একটা বাদ যেন সোজা জামাল সাহেবের মাথার উপর পড়ল। কৌশিক আর কারো দিকে তাকালো না, সোজা পা বাড়ালো তুবার কেবিনের দিকে। যেতে যেতে বলে গেল, বাড়ি ফিরে যাও সবাই। বিচার সালিশ যা আছে সব ভুইয়া মজিলে হবে। আমি আমার বউ বাচ্চাকে নিয়ে আসছি। জামাল সাহেব বুকে হাত চেপে ধরলেন। হুট করে শ্বাসকষ্ট শুরু হয়ে গেল যেন। হার্ট অ্যাটাক হবে হবে ভাব। শক্ত চেহারা নিয়ে কেবিনে ঢুকলেও বেডে শুয়ে অঝরে কাঁদতে থাকা তুবাকে দেখে নমনীয় হয়ে এলো কৌশিক। চোখ দুটো লালচে বর্ণ ধারণ করলো। সেকেন্ডের ব্যবধানে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল তুবার ওপর। তুবার পিঠের নিচে 2 হাত ঢুকিয়ে পেঁচিয়ে ধরল নিজের সাথে। ক্রন্দনরত তুবার পুরো মুখ জুড়ে অজস্র চুমু খেলো। মুখের এক চিমটি জায়গাও বাদ রাখলো না ঠোঁট ছোঁয়াতে। তুবার পুরো মুখ জুড়ে
অজস্র চুমুতে ভরিয়ে দিয়ে ঘাড়ে মুখ বুঝল কৌশিক। পাগলের মতো বিলাপ করতে করতে বলল, সরি 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 জান, রিয়েলি ভেরি সরি। আমার আসতে অনেক দেরি হয়ে গেছে। আমার উচিত ছিল তোর কাছেই থাকা। তুবা জবাব দিল না। কৌশিকের গলা জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে দিল। তুবার শরীরের কম্পন স্পষ্ট টের পেল কৌশিক। কেমন থরথর করে কাঁপছে মেয়েটা। হৃৎপিণ্ড লাফিয়ে বেরিয়ে আসতে চাইছে। কৌশিক তুবার চুলে হাত ডোবালো। সর্বস্ব দিয়ে চেষ্টা করলো তুবাকে শান্ত করার। এই সময় প্যানিক অ্যাটাক করা বাচ্চার জন্য বিপজ্জনক। দেহের কাঁপুনি থামছে না দেখে নিরুপায় হয়ে কৌশিক তুবার ওষ্ঠে ওষ্ঠ চেপে ধরল একদম শক্ত করে। এরপর ধীরে ধীরে নমনীয় হলো। ঠোঁটে নরম কোমল ছোঁয়ায় তুবার কান্নার বেগ কমলো। তুবার উপর ঝুঁকে থাকা কৌশিকের চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তুবার মুখে। তুবার কান্না এবার পুরোপুরি থেমে গেল। অবাক হয়ে কৌশিকের পিঠ থেকে 2 হাত সরালো। ক্যানুলা লাগানো রোগাক্রান্ত হাতটা কৌশিকের গালে রাখলো। আপনি কাঁদছেন কৌশিক ভাই? কৌশিক ঘাড় ঘুরিয়ে পরনের শার্টের হাতায় চোখ মুছল। লাল লাল চোখ নিয়ে জোর করে হাসলো। তুবার কপালের সাথে কপাল ঠেকিয়ে বলল, আমার অদ্ভুত অনুভূতি হচ্ছে জান, জানি না কেমন লাগছে, আমি ঠিক বোঝাতে পারছি না। এই অনুভূতির নাম কি তোবা? তুবা কোনো জবাব দিল না, শুধু নির্নিমেষ তাকিয়ে রইল কৌশিকের মুখপানে। খানিকটা সময় কেটে গেল সেভাবেই। মিনিটের নীরবতা ছিন্ন করে কৌশিক বলল, এভাবে তাকিয়ে আছিস কেন জান? এখন কি হবে কৌশিক ভাই? বাসায় সবাই জেনে গেছে। এখন কি জবাব দেব সবাইকে? মা আমায় মেরেই ফেলবে। শ্শ্, তর্জনী আঙ্গুল দিয়ে তুবার ঠোঁট চেপে ধরল কৌশিক। নিচু কণ্ঠে বলল, বলেছি না কোনো চিন্তা করবি না। সব চিন্তা আমার, সবার প্রশ্নের উত্তর আমি দেব, সব আঘাত আমি সয়ে নেব, কিন্তু তোকে আড়ালে রাখবো, প্রমিস। তুবা ফের কৌশিকের গলা জড়িয়ে ধরল, নিজের সাথে মিশিয়ে নিল। চোখ থেকে তরল অশ্রুধারা তখনও বইছে। খট করে দরজা খোলার শব্দে সোজা হয়ে দাঁড়ালো কৌশিক। লালচে চোখ দুটো নার্সের থেকে আড়াল করলো। নার্স এগিয়ে এসে সরাসরি প্রশ্ন করলো, কে আপনি? আমি পেশেন্টের হাজব্যান্ড। তৎক্ষণাৎ জবাব দিল কৌশিক। নার্স প্রতি উত্তরে বলল, ডিসচার্জের সব ফর্মালিটি শেষ, আপনি আপনার ওয়াইফকে বাসায় নিয়ে যেতে পারেন, আপনার ফ্যামিলির সবাই চলে গেছে। এইটুকু বলেই নার্স চলে গেল। দরজার দিকে এক পলক তাকিয়ে তুবার পাশে বসলো কৌশিক। তুবার ক্যানুলা লাগানো হাতটা নিজের হাতে নিয়ে নিল। আলতো করে ঠোঁট ছোঁয়ালো সেখানে। তাকিয়ে দেখলো তুবার 2 গালে 4 আঙ্গুলের দাগ স্পষ্ট ফুটে উঠেছে। কৌশিক আলতো করে হাত ছোঁয়ালো গালে। অসহায় কণ্ঠে বলল, ব্যথা করছে জান? তুবা মাথা ডানে বামে নেড়ে না বোঝালো। কৌশিক আর কথা বাড়ালো না, ছোট্ট করে বলল, বাড়ি চল। বাড়ি ফিরে সবার আগে তুবাকে দোতলায় পাঠিয়ে দিয়েছে কৌশিক। পারিবারিক কলহ থেকে যথাসম্ভব দূরে রাখতে চাইছে তুবাকে। সবার প্রশ্নের জাতাকলে পড়লে তুবার স্ট্রেস বাড়বে, তাই ড্রয়িং রুমে উপস্থিত হয়েছে পরিবারের সবাই। খবর পেয়ে মৌমিতাও ছুটে চলে এসছে। ড্রয়িং রুমের সোফায় মাথা নিচু করে বসে আছে কৌশিক। পুরো পরিবার ওকে চারদিক থেকে ঘিরে ধরে আছে। ওদের চোখ মুখে হাজারো প্রশ্নের ছড়াছড়ি। সবার দিকে এক নজর তাকিয়ে কৌশিক ছোট্ট করে বলল, আমি তোবাকে ভালোবাসি বাবা। সঙ্গে সঙ্গে সশব্দে চড় পড়ল কৌশিকের গালে। দাঁতে দাঁত চেপে চরটা হজম করে নিল কৌশিক। জামাল সাহেব গর্জে উঠলেন, লজ্জা করছে না এই কথা বলতে? আমার বাড়ি থেকে আমারই পিঠ পিছে একটা অবৈধ সম্পর্ক করে তুলছো তুমি, আবার বুক ফুলিয়ে বলেও বেড়াচ্ছ এই বাচ্চা আমার। লজ্জা করছে না? লজ্জা তো করছে, কিন্তু না বলেও তো উপায় রাখো নি তোমরা। তাছাড়া কোনো অবৈধ সম্পর্কে জড়ায়নি। 3 কবুল বলে হালালভাবে নিজের বউ বানিয়েছে। জামাল সাহেবের বুক ধরফর করে উঠল। তিনি এক হাতে বুক চেপে ধরে সোফায় বসে পড়লেন। এ যেন বিনা মেঘে আরও একটা বজ্রপাত। আর কত বজ্রপাত ঘটবে কে জানে। আজ তার হার্ট অ্যাটাক নিশ্চিত। তিনি কোনো মতে আঙ্গুল তুলে ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, অসভ্য বেয়াদব, এটা আমার ছেলে? এই তুমি আমার ছেলে? মনে হয় তোমারই, শিওর জানি না, মা ভালো বলতে পারবে। সিরিয়াস মুহূর্তে কৌশিকের এমন তেয়ারা জবাবে হতভম্ব হয়ে গেলেন জামাল সাহেব। বুকের ব্যথা বাড়ল। লজ্জায় মাটিতে মিশে যেতে মন চাইছে। তিনি ফ্লোরের দিকে নজর রেখে কাট কাট কণ্ঠে বললেন, আমার এত বছর ধরে অর্জিত মান সম্মান সব নদীতে ভেসে গেল। নিজের ছোট ভাইয়ের দিকেও চোখ তুলে তাকাতে পারছি না। আমার মাথা এতটাই নিচু করে দিয়েছ তুমি। তোমার মতো অসভ্য ছেলের হাতে আমি আমার মেয়েকে তুলে দেব না। তুবাকে ওর নানা বাড়ি পাঠিয়ে দেব, ওর অন্য কোথাও বিয়ে দেব, তবুও তোমার নাগালের মধ্যে রাখবো না। তুবাকে বাড়ি থেকে সরিয়ে দেওয়ার কথা শুনে চমকে উঠল কৌশিক। সকল ধৈর্য সহ্য হারিয়ে ফেলল মুহূর্তেই। বাঘের মতো গর্জন দিয়ে বলল, আগুন লাগিয়ে দেবো বাবা।
সবকিছু চালিয়ে পড়িয়ে ছাই করে দেব। তোমাকে না বলে আমি জাস্ট মরে যাব, কিন্তু মরার আগে সবাইকে মেরে ফেলবো। জামাল সাহেব ধমকে উঠলেন। বাড়াবাড়ির একটা সীমা আছে কৌশিক। কোনো সীমা নেই। পৃথিবীর সবকিছুতে সীমারেখা টানা থাকলেও আমার ভালোবাসার কোনো সীমা নেই। আমি তোমাকে আকাশ সমান ভালোবাসি, অথই সমুদ্রের সমান আমার ভালোবাসার গভীরতা, স্বচ্ছ পানির ন্যায় আমার ভালোবাসার সত্যতা। জানো বাবা, আমি তোমাকে ঠিক কতটা চাই? মানুষ জীবনের শেষ মুহূর্তে মৃত্যুর মুখে দাঁড়িয়ে ঠিক যতটা বাঁচতে চায়, তোমাকে আমি ঠিক ততটাই চাই। আমার নিঃশ্বাস চলে তোমার হাসি মুখ দেখে। ওকে এক পলক না দেখলে হাঁপানি রোগীর মতো শ্বাসকষ্ট শুরু হয় আমার। আমি শ্বাস নিতে পারি না। তুমি আমার শ্বাস কেড়ে নিতে চাইছো বাবা? তাহলে নিজের হাতে কবরটা করে রাখো, কারণ ছেলের খাটিয়ে তোমাকেই কাঁধে তুলতে হবে। আবারও পিনপত নীরবতা ছেয়ে গেল পুরো ঘর জুড়ে। পরিবারের সকলে মুখের খেয়ে হারিয়ে ফেলল যেন। কনকচাপা বেগম এই পর্যায়ে সাহস করে এগিয়ে এলেন, অভিমান নিয়ে বললেন, আপনি সারা জীবন পরিবারকে কড়া শাসনেই রেখেছেন, কিন্তু ছেলে মেয়ের মন বোঝার চেষ্টা করেননি। আপনার কঠোরতায় বাচ্চাগুলো কথা গোপন করতে শিখে গেছে। আপনি যদি ওদের সাথে একটু সহজ হতেন, তাহলে আজ এই দিন আসতো না। মনের ওপর মানুষ কখনো লাগাম টানতে পারে না কৌশিকের বাবা। কখন কার ওপর মন বসে যায় কেউ বুঝতে পারে? আপনি যদি ওদের ওপর প্রতি পদে পদে নিষেধাজ্ঞার বোঝা চাপিয়ে না দিতেন, তাহলে বহু আগেই আপনার ছেলে আপনার কাছে এসে বলতো, বাবা আমি তোবাকে ভালোবাসি। আপনি কি উপায় রেখেছেন বলার? আমার ছেলে মেয়ের কোনো দোষ নেই, সব দোষ আপনার আর আপনার তৈরি করা অদ্ভুত নিয়মের। এই নিয়ম আমি আর মানব না। ছেলেও আমার, মেয়েও আমার। আমি ওদের সম্পর্ক মেনে নিয়েছি। সারা জীবন আমার ছেলে মেয়ে আমার কোলেই থাকবে। আমার মনে হয় না ছোট ভাই বা ময়না এতে অখুশি হবে। বলেই তিনি তাওহিদ সাহেব এবং ময়না বেগমের দিকে তাকালেন। ময়না বেগম আঁচলে মুখ চেপে কাঁদছেন। বড় জায়ের নজর পড়তেই তিনি ওপর নিচ মাথা দুলিয়ে সম্মতি জানালেন। তাওহিদ সাহেবও মাথা নেড়ে সম্মতি জানিয়েছেন। মায়ের প্রতিবাদ দেখে মৌমিতাও সুযোগ পেল। জামাল সাহেবের কাছে বসে আলতো করে কাঁধে হাত রাখলো। অপরাধী ন্যায় বলল, সবচেয়ে বড় অপরাধী আমি বাবা। আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের দুজনের বিয়ে দিয়েছি। কি করতাম বলো? তোমার ভয়ে ওরা সামনে এগোতে পারছিল না, কিন্তু একে অপরের জন্য পাগল ছিল, তাই এত বড় পদক্ষেপ নিতে হয়েছে। বাবা, যা হয়েছে ভুলে যাও না। একবার ভাবো, এই বাড়িতে কত বছর হলো বাচ্চার পা পড়েনি। আমরা ভাই বোন বড় হওয়ার পর এ বাড়িতেও কোনো বাচ্চার আগমন ঘটেনি, কিন্তু এখন আসতে যাচ্ছে। কেউ একজন ছোট ছোট পায়ে পুরো বাড়ি জোরে দৌড়ে বেড়াবে, আধো আধো স্বরে তোমায় দাদু বলে ডাকবে, চকলেট খাওয়ার বায়না ধরবে, তোমার কোলে চড়বে। এতটা সুখ এই বাড়িতে লাস্ট কবে এসেছিল বলো তো? সেই বহু বছর আগে, যখন আমরা ছোট ছিলাম। সেই সময় আবারও ফিরে আসতে চাইছে বাবা। এরপরেও তুমি রাগ নিয়ে থাকবে? ওই নিষ্পাপ বাচ্চাটার কথা ভেবে কি ওদের ক্ষমা করে দেওয়া যায় না? মৌমিতার মুখে বাচ্চার বর্ণনা শুনে বুকের ভেতর নড়ে উঠল জামাল সাহেবের। তার নাতি অথবা নাতনি আসবে, ছোট ছোট পায়ে এদিক সেদিক দৌড়াবে, একগোছা তুলোর মতো নরম শরীর নিয়ে সবার কোলে চড়ে বেড়াবে। আধো আধো বলিতে যখন দাদু বলে ডাকবে, তখন শুনতে কেমন লাগবে? খুব ভালো লাগবে কি? ভাবতে এই বুকে শীতল হাওয়া বয়ে গেল জামাল সাহেবের। রাগটা একটু কমে গেল কি? হ্যাঁ তাই। কল্পনায় নাতি নাতনিকে অনুভব করতে গিয়ে জামাল সাহেবের রাগ একটু একটু করে কমছে। বাড়ির কর্তাকে চুপ হয়ে যেতে দেখে ধরে রাখা দমটা ছাড়ল বাকিরা। জামাল সাহেবের চেহারার পরিবর্তনই বলে দিচ্ছে তার মন বদলে গেছে। পেছন থেকে রিয়া মিনমিন করে বলে উঠল, বড় চাচ্চু, তোমার জিনিসপত্র সব কৌশিক ভাইয়ের ঘরে ট্রান্সফার করে দেব? জামাল সাহেবের ঘোর কাটল। ছোট্ট প্রাণটার কথা চিন্তা করতে গিয়ে ঠোঁটের কোণে যে সূক্ষ্ম হাসি ফুটে উঠেছিল সেটাও নিভে গেল। তিনি চেঁচিয়ে উঠে বললেন, একদম না। আগে ছোটখাটো পরিসরে আয়োজন করে আত্মীয় স্বজন জানাতে হবে। ছেলে তো আমার গর্বের কাজ করেনি, মুখে চুনকালি মাখিয়ে দিয়েছে। যতই বিয়ে করুক সেটা চুরি করে করেছে। আত্মীয় স্বজন তো আর জানে না। না জানি কয় মাস চলে, হিসেব না মিললে পাড়ায় বদনাম রটে যাবে। 2 সপ্তাহের মতো হচ্ছে বাবা। আকস্মিক কৌশিকের উত্তর শুনে থম উঠে গেলেন জামাল সাহেব। বাড়ির রমণীরা মুখ লুকাতে ব্যস্ত। মৌমিতা জিভ কামড়ে মাথা নিচু করে নিয়েছে। জামাল সাহেব ফের চেঁচিয়ে উঠলেন, নির্লজ্জ ছেলে কোথাকার! এই তুমি সরো তো আমার চোখের সামনে থেকে। তোমার মুখ আমি দেখতে চাই না। কৌশিক মাথা তোলালো। বাধ্য ছেলের মতো উঠে দোতলার সিঁড়ি ধরল, যেন সে প্রচন্ড বাবা ভক্ত ছেলে। বাবার আদেশের বাইরে সে একটা কদমও রাখে না।
ধুপধা পা ফেলে সোজা দোতলায় চলে গেল কৌশিক। সিঁড়ি ধরে ওপরে উঠে সবার আগে উকি দিল তুবার ঘরে। দরজাটা অল্প করে চাপানো ছিল। হাত খোলা দরজার ফাঁক গলিয়ে দেখা যাচ্ছে বিছানায় মুখ ফুলিয়ে বসে থাকা তুবা। কোনো কারণে মেয়েটা রেগে আছে। কৌশিক ঠোঁট কামড়ে হাসল। ভেতরে ঢুকে আলতো হাতে দরজা চাপিয়ে দিল। পায়ের আওয়াজ শুনে তুবা ততক্ষণই উঠে দাঁড়িয়েছে। কাছাকাছি পৌঁছাতেই অতর্কিত আক্রমণে ভেবাচেকা খেয়ে গেল কৌশিক। তুবা কৌশিকের বুকে এলোপাথারি কিল ঘুষি মারতে মারতে বলল, অসভ্য লোক, নির্লজ্জ মানুষ, বড় চাচুর সামনে ওসব বলতে গেলেন কেন? হ্যাঁ, দিনক্ষণ তাকে জানাতে হবে। এখন আমি সবার সামনে যাব কি করে? এলোমেলো হাত ছুটতে ছুটতে বলতে লাগলো তুবা। কৌশিক তুবার হাত দুটো খপ করে ধরে পেছনে মুড়িয়ে নিল। তুবার বুক ঠেকল কৌশিকের বুকে। কৌশিক নিজের সাথে তুবাকে আটকে ধরে হেয়ালি সুরে বলল, খারাপ কি বলেছে? এমনিতেই বড় চাচুর চিন্তায় বুকে হাত চেপে ধরে আছে, এখন আবার তোর প্রেগনেন্সির সময় নিয়ে চিন্তা করছে। অতিরিক্ত চিন্তায় যদি হার্ট অ্যাটাক হয়, তাই জানিয়ে দিলাম। তোর উপকারই তো করলাম। খুব উপকার করেছেন, নির্লজ্জ মানুষ একটা। এটুকু বলে মুখ ডানে ঘুরিয়ে নিল তুবা। চিকন হৃদয় কুচকে রেখে বোঝাচ্ছে কৌশিকের লাগাম ছাড়া কথার জন্য তুবা খুবই বিরক্ত। সেই বিরক্তিতে বার্তা দিল না কৌশিক। তুবার ঘুরিয়ে রাখা মুখে শব্দ করে চুমু খেলো। তুবা তবুও মুখ ঘোরালো না। কৌশিক একই গালে আবারও চুমু খেলো। তুবার রাগ পড়ছে না দেখে একের পর এক চুমু দিতেই থাকলো। এক পর্যায়ে তুবা আর মুখ ফিরিয়ে থাকতে পারল না। ফিক করে হেসে দিয়ে হাতের তালু দিয়ে গাল মুছল। গালটা কেমন যেন ভেজা ভেজা অনুভব হচ্ছে। তুবাকে হাসতে দেখে কৌশিকের ঠোঁটেও হাসি ফুটে উঠল। কৌশিক একটু শক্ত করে তুবাকে নিজের সাথে জড়িয়ে নিল। কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, আমার অংশ নিয়ে ঘুরে বেড়াচ্ছিস জান, অথচ আমাকে জানালি না। আমি নিজেও তো জানতাম না। হসপিটালে না গেলে কি এ কথা ফাঁস হতো? তুই একটা আস্ত বলদ। পিরিয়ড মিস গেছে কতদিন হলো? 2 দিন। আমাকে বলিসনি কেন? কি বলবো, 2-3 দিন মিস যাওয়া তো স্বাভাবিক ব্যাপার। কৌশিক জবাব দিল না। শান্ত চোখে তাকিয়ে রইল। তুবা আগ বাড়িয়ে প্রশ্ন করল, আপনি কি রাগ করেছেন আমার উপর? তোর উপর রাগ করে থাকতে পেরেছি কোনোদিন? তুবা চুপ করে গেল। কয়েক সেকেন্ড বিরতি নিল। এরপর কৌশিকের চোখে চোখ রেখে বলল, আপনি খুশি কৌশিক ভাই? কলিজা চিরে দেখালে তবে বুঝতে পারবে আমার খুশির পরিধি ঠিক কতটুক। তুবা এবার পুরোপুরি চুপ হয়ে গেল। কৌশিকের মুগ্ধ চাহনি তুবার বুকে শীতলতা ছড়িয়ে দিচ্ছে। আস্তে আস্তে মাথাটা নিচে নামালো তুবা। কৌশিকের অর্ধ উন্মুক্ত বুকে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। কৌশিক তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নিল। 2 হাত মুঠো করে শক্ত হয়ে দাঁড়ালো। কণ্ঠ কাঁপছে, জান প্লিজ, ঠোঁট ছোঁয়াবে না। তোর ঠোঁটে আফিমের নেশা আছে। আমি বেসামাল হয়ে যাই, ভেতরে আগুন জ্বলে ওঠে। তুবার যেন কৌশিককে জ্বালানোর ইচ্ছে জেগেছে। কৌশিকের বারণকে পাত্তা না দিয়ে বুকে ঠোঁট চেপে ধরল। আকর্ষণীয় ভঙ্গিতে ঠোঁট ঘুরিয়ে বুক থেকে গলায় নিল। কৌশিক হাঁসফাঁস করছে। মেয়েটা ওকে জব্দ করার উপায় বেশ ভালোই বুঝে গেছে। সহ্য করতে না পেরে তুবাকে সাথে সাথে ছেড়ে দিল কৌশিক। কয়েক কদম পিছিয়ে গিয়ে ধপ করে খাটের উপর বসে পড়ল। জোরে জোরে শ্বাস টেনে নিজের অনুভূতিতে লাগাম লাগালো কৌশিক। দামামা বাজতে থাকা বুকে হাত চেপে হাঁপাতে হাঁপাতে বলল, খুব বেশি দুষ্ট হয়ে গেছিস, তাই না? আপনার থেকেই শিখেছি। বলেই চোখ টিপল তুবা। কৌশিক আর সেখানে থাকলো না। ধূপধা পা ফেলে বেরিয়ে গেল। এখানে থাকলে পাজি মেয়েটা ওকে উস্কে দিবে। আর তুবার উস্কানি পেলে কৌশিক পাক্কা নিজের নিয়ন্ত্রণ হারাবে। রাতে তুবা আর খেতে নিচে নামেনি। লজ্জায় নিজেকে ঘরবন্দি করে নিয়েছে। ময়না বেগম প্লেটে করে খাবার এনে নিজের হাতে মেয়েকে খাইয়ে দিয়ে গেলেন। খানিকক্ষণ মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। হসপিটালে গায়ে হাত তোলার জন্য অপরাধ বোধে তিনি বেশ অনেকক্ষণ কেঁদেছেন। পরিবারকে তার সাথে সহজ আচরণ করতে দেখে তুবার হারিয়ে যাওয়ার সাহস ফিরে এলো। তুবার মন বলছে এবার যা হবে ভালোই হবে। মাঝরাতে আচমকা তুবার ঘুম ভেঙে গেল। অদৃশ্য কোনো অস্বস্তিতে হাঁসফাঁস করে উঠল মেয়েটা। কেমন যেন গা গোলাচ্ছে। বুকের মধ্যে অদ্ভুত চাপ অনুভব করছে। আচমকা এমন অসহ্য অনুভূতির কারণ তুবা বুঝতে পারল না। ইচ্ছে করছে কারণ ছাড়াই হাত পা ছড়িয়ে কাঁদতে। কোনো উপায় অন্তর না পেয়ে কৌশিকের নাম্বারে ডায়াল করলো তুবা। কৌশিক অফিসের কাজ শেষ করে মাত্রই ঘুমিয়েছিল। আচমকা মোবাইল বেজে উঠায় চোখ বন্ধ রেখে হাতড়ে ফোনটা কানে ধরল। পরপরই তুবার কণ্ঠস্বর শুনে ফট করে চোখ মেলে তাকালো। ঘড়িতে তাকিয়ে দেখলো রাত 2টোর কাছাকাছি বাজে। কৌশিক চিন্তিত স্বরে বলল, কি হয়েছে জান, তা তো রাত জেগে কেন? আমার ভালো লাগছে না কৌশিক ভাই, একটু এই ঘরে আসবেন?
কাঁদো কাঁদো কণ্ঠে জবাব দিল তুবা। কৌশিক আর এক মুহূর্ত সময় ব্যয় করলো না, সঙ্গে সঙ্গে ছুটল তুবার ঘরে। কৌশিক যখন তুবার ঘরে পৌঁছালো তখন তুবা পুরো ঘর জুড়ে পায়চারি করছিল। কৌশিককে দেখে ঠোঁট ভেঙে 2 হাত ছড়িয়ে দিল তুবা। কৌশিক দরজা লক করে ছুটে গেল তুবার কাছে। এক হাতে নিজের সাথে মিশিয়ে নিয়ে অন্য হাতে তুবার কপাল গলা চেক করলো, কণ্ঠে চিন্তার ছাপ। কি হয়েছে? এত রাতে ঘুমোসনি কেন? শরীর খারাপ লাগছে? তুবা ঘুরে কৌশিককে 2 হাতে জড়িয়ে ধরলো, কাঁদো কাঁদো মুখ করে বলল, ভালো লাগছে না, ঘুম আসছে না আমার। কৌশিক কোনো কথা বাড়ালো না, তুবাকে কোলে তুলে নিয়ে বিছানায় গেল। খাটের সাথে আটশোয়া হয়ে বসে তুবাকে নিজের উপর নিয়ে নিল। তুবার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুই ঘুমানোর চেষ্টা কর। তুবা কোনো প্রতি উত্তর করলো না, চুপটি করে কৌশিকের বুকে পড়ে রইল। তর্জনী আঙ্গুল দিয়ে কৌশিকের অর্ধোন্মুক্ত বুকে আঁকিবুকি করতে লাগলো। সেকেন্ডের ব্যবধানে ঠোঁট ছোয়ালো। ফুলে থাকা অ্যাডাম অ্যাপেল নিয়ে খেলা করতে লাগলো। কৌশিক নিচু কণ্ঠে ধমকে উঠল। দুষ্টুমি নয় তোবা। তুবা শুনল না, কৌশিকের টি শার্টের ভেতরে হাত ঢুকিয়ে দিল। পুরো বুকে হাত চালাতে চালাতে বলল, একটু আদর করবেন? এখনই? এক্ষুনি আদর চাই আমার। তোর কষ্ট হবে না? আমি অসুস্থ নই কৌশিক ভাই, বাচ্চা কোনো অসুখ নয়। কৌশিক ঠোঁট বাঁকিয়ে হাসলো। তুবার কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, অল্প একটু আদর করবো, ঠিক আছে? বেশি নয় কিন্তু। তুবা চোখ বন্ধ করে নিল। এক টানে পরনের টি শার্ট খুলে ফেলল কৌশিক। তুবাকে নিচে ফেলে 2 হাতে ভর দিয়ে ঝুঁকল। তুবার অষ্টপুট নিজের আয়ত্তে নিয়ে নিল। পরম আদরের সহিত প্রেম ঢেলে দিল। কৌশিকের শক্ত হাতের বিচরণ চলল তুবার নরম দেহ জুড়ে। এক একটা ছোঁয়া ছিল কত শত আকুতি ভালোবাসা। কৌশিকের পুরো ওষ্ঠ তুবার গলদেশ বক্ষভাঁজ দিয়ে উদরে নামল। গভীর ছোঁয়া বসিয়ে দিল উদর জোরে। অদ্ভুত শিহরণে কেঁপে উঠল তুবা। কৌশিকের মাথা চুল খামছে ধরল। কৌশিক সময় নিয়ে উদর থেকে উঠল, পুরো দেহের ভর ছেড়ে দিল তুবার ওপর। দুটো নগ্ন দেহ মিশে গেল একে অপরের সাথে। চরম মুহূর্তে কৌশিক তুবার কানের কাছে মুখ নামিয়ে আনলো। গভীর রাতে তার কণ্ঠস্বর আরো গভীর শোনালো, তোর মাঝে এক অদৃশ্য আরাম আছে জান। মনে হয় জান্নাতের এক টুকরো শান্তি আমার মাঝে ছড়িয়ে পড়েছে। এত শান্তি কেন দিস? তুবা কোনো জবাব দিল না, শুধু কৌশিকের পাগল করা এলোমেলো ছোঁয়া অনুভব করলো। চরম সুখে মুচড়ে উঠল শরীর। কৌশিক খুব অল্প সময় নিল, এরপরেই সরে গেল। ফিসফিস করে বলল, এর বেশি আর নয়, এখন থেকে আদরও মেপে মেপে দেব। তুবা মুখ লুকালো কৌশিকের নগ্ন বুকে। কৌশিক আবারও জিজ্ঞেস করলো, এখন ভালো লাগছে? তুবা মুখে কোনো জবাব দিল না। কৌশিকের বুকের মাঝে মুখ লুকিয়ে শুধু ওপর নিচ মাথা নাড়ল। কৌশিক হাসল, ঠোঁট প্রশস্ত করে মন ভরে হাসল। 2 হাতে জাপটে ধরল তুবাকে। এই মেয়েটা বুকে থাকলে মনে হয় পুরো পৃথিবী কৌশিকের আয়ত্তে। সকালে খাওয়ার টেবিলে উপস্থিত হয়েছে পরিবারের সবাই। তুবা আসতে না চাইলেও রিয়া জোর করে টেনে এনেছে। সেই যে ঘর থেকে বের হওয়ার সময় তুবা মাথা নিচু করেছে, এরপর আর মাথা তুলে তাকায়নি। বাপ চাচাদের চোখের দিকে তাকানোর সাহস পাচ্ছে না মেয়েটা। তুবা চেয়ার টেনে বসার মিনিটের ব্যবধানে কেউ একজন ওর পাশে চেয়ারে বসলো। তুবা আর চোখে একবার তাকিয়ে দেখলো, কালো শার্ট এবং কালো প্যান্ট পরিহিত সুদর্শন কৌশিককে দেখে হার্টবিট থমকে গেল তুবার। কৌশিকের পা থেকে মাথা পর্যন্ত আরও একবার নজর বোলালো। ফর্সা শরীরে কালো শার্ট অত্যাধিক চোখে লাগলো। বুকের কাছের 2টো বোতাম খোলা থাকায় লোমশ বুকের কিছু অংশ ফুটে উঠেছে। কোনই পর্যন্ত হাতা গুটিয়ে রাখায় লোমযুক্ত ফর্সা হাত উন্মুক্ত। তাতে কালো রঙের চকচকে ঘড়ি আরো বেশি নজর কাটছে। তুবার শ্বাস যেন থমকে গেল। এই কয়েক মুহূর্তে আরো এক দফা প্রেমে পড়ল কৌশিকের। বেহায়ার মতো আর চোখে দেখতে দেখতে খিচুড়ি মুখে নিল। কৌশিক তখন নিজের খাওয়ায় মগ্ন, আশেপাশে তাকাচ্ছে না। চামচ দিয়ে খিচুড়ি মুখে নিতে নিতে জামাল সাহেবকে উদ্দেশ্য করে বলল, তোমার আচার অনুষ্ঠান একটু তাড়াতাড়ি সেরে ফেললে হয় না বাবা? আচমকা ছেলের কথা শুনে জামাল সাহেব খাওয়া থামিয়ে দিলেন। ভ্রুকুচকে প্রশ্ন করলেন, কেন? কৌশিকের ভাবলেশীন উত্তর, তোমাদের মেয়ের রাতে একা থাকতে সমস্যা হচ্ছে, মেবি ওর আমাকে কাছে প্রয়োজন। আচমকা কৌশিকের এমন লাগাম ছাড়া কথা শুনে খাবার গলায় আটকে গেল তুবার। ওই অবস্থাতেই জোরে সোরে কেসে উঠল। বাড়ির সবাই ব্যতে ব্যস্ত হয়ে তুবার মাথায় পিঠে হাত বোলাতে লাগলো। সবাইকে উপেক্ষা করে কৌশিক পানির গ্লাস নিয়ে তুবার মুখের সামনে ধরল। এক ঢোক পানি খেয়ে কাশিটার দাপট কিছুটা কমে এলো তুবার। গলা পরিষ্কার করতে আরও এক ঢোক পানি মুখে নিল।
এখনো গিলতে পারেনি। ঠিক সেই মুহূর্তে কৌশিক আবারও বলে উঠল, দেখেছো তো, তোমাদের মেয়ের আমাকে ঠিক কতটা প্রয়োজন। আমি ছাড়া ওকে কেউ সামলাতে পারে না। মুখের পানিটুকু আর গিলতে পারল না তুবা। নাক মুখ দিয়ে উঠে সোজা মাথায় চলে গেল। এমন ঠোঁট কাটা নির্লজ্জ লাগামহীন মানুষ ওর কপালে লেখা ছিল। অসভ্য ছেলে আনুষ্ঠানিকতার জন্য মরিয়া হয়ে উঠেছে, ঠিক যেমন মির্জা ফারুক নির্বাচনের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। ছেলে আমার, তাহলে ফখরুল সাহেবের ঝলক কেন? কালকে তো বললাম বাবা, এই বিষয়ে মা ভালো বলতে পারবে। কৌশিকের লাগামহীন কথা শুনে খেকিয়ে উঠলেন জামাল সাহেব। সঙ্গে সঙ্গে কনক চাপা বেগম কৌশিকের পিঠে থাপ্পড় মারলেন। চোখ রাঙিয়ে বললেন, বাপ বেটা তর্ক করছিস কর, কিন্তু খবরদার মাঝখানে আমাকে টানবি না। তোর বাপের যে খ্যাটখ্যাটে স্বভাব, আমার কথা বলতে ইচ্ছে করে না। কৌশিক ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। জামাল সাহেবের মুখের দিকে নরম চাহনি দিয়ে বলল, বেশ, সব দোষ আমার, আমি সবই জানি, কিন্তু বলবো না। এখন তোমার আর কি বলার আছে সেটা বলো। আর কি বা বলার থাকবে? বিয়ের অনুষ্ঠান মুখের কথা নাকি? কত আয়োজন করতে হয়, কেনাকাটা আছে, ডেকোরেশনের জন্য ভালো লোক খুঁজতে হবে, আত্মীয় স্বজনদের নাম লিস্ট করতে হবে, জনে জনে ফোন করে দাওয়াত দিতে হবে। এসবের জন্য কি সময় লাগে না? আত্মীয়দের নামের লিস্ট আর দাওয়াত দেওয়ার দায়িত্ব তুমি নাও, বাকি আয়োজন আমি সামলে নেব। জামাল সাহেব চোখ রাঙালেন, বিদ্রুপ করে বললেন, বউ ঘরে তুলতে মরিয়া হয়ে উঠেছে অসভ্যটা। বলি ঘরে না তুলেই তো বাপ হয়ে গেছো, কোনো কিছু কি বাদ রেখেছো কি? বাদ কেন রাখবো? আমার মন অনেক বড়, বুঝলে? যাকে যা কিছু দেই সব উজাড় করে দিই। সেখানে তবু তো আমার বউ, ওকে কিছু দিতে গিফট আমি করবো নাকি? এনিওয়ে, ওই কথাই রইল, তুমি আত্মীয়দের দাওয়াতে লেগে পড়ো, বাকি সব আমি দেখে নিচ্ছি। বলতে বলতে উঠে দাঁড়ালো কৌশিক। অফিসের ব্যাগ হাতে নিয়ে দুবার দিকে স্থির চোখে তাকালো। ঠান্ডা গলায় বলল, বাইরে অপেক্ষা করছে, খাওয়া শেষ হলে আয়, তোকে কলেজে নামিয়ে দিয়ে আমি অফিস যাব। তুবা আস্তে করে মাথা নাড়ল শুধু। জামাল সাহেব কটমট করে তাকালেন ছেলের দিকে। নিজের দামড়া ছেলের সাথে বাচ্চা মেয়েটাকে কিছুতেই মন থেকে মানতে পারছেন না। গলা ছেড়ে ছেলেকে ধমকে উঠবেন তার আগেই কৌশিক গটগট পায়ে বেরিয়ে গেল। ক্লাসরুমের একদম শেষের বেঞ্চে বসে বসে গোপন আলাপ আলোচনা করছে দুবা। সঙ্গ দিতে আছে দুবার বেস্ট ফ্রেন্ড রিমি। দুই বান্ধবী মাথা নিচু করে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে। ইতিমধ্যে নিজের প্রেগন্যান্সির কথা রিমিকে জানিয়ে দিয়েছে তুবা। গোপন বিয়ের কথা রিমি আগে থেকেই জানতো। তুবা প্রেগনেন্ট কথাটা শুনে প্রথমে রিমি বড়সড় ধাক্কা খেয়েছে, কিন্তু পরিবার মেনে নিয়েছে শুনে মনে মনে খুশিও হয়েছে খুব। তুবা আলতো করে পেটে হাত রেখে নিচু কণ্ঠে বলল, জানিস রিমি, আমার মনে হয় বাবু আমাদের জন্য খুবই লাকি। ওর আসার খবরে সব ঝড় কত সহজেই থেমে গেল। আমি এখনো বিশ্বাস করতে পারছি না সবাই এত সহজে আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে। সহজে আর কোথায়, নিজে থাপ্পড় খেয়েছিস, কৌশিক ভাইকেও জবাবদিহিতা দিতে হয়েছে, তাহলে সহজে হলো কিভাবে? তবু মেনে তো নিয়েছে। একবার ভাব, আমার অন্য কোথাও বিয়ের কথা চলছে, আমি নিশ্চিত বড় চাচু জোর করে হলেও আমাকে আর কৌশিক ভাইকে আলাদা করে দিতেন। আমার অন্য কোথাও বিয়ে হয়ে যেত, তখন কি করতাম আমি? ভাবতেই তো মরে যেতে ইচ্ছে করছে আমার। রিমি বিরক্ত হলো খুব, নিচু স্বরে ধমকে উঠল, তুই একটু বেশি বেশি ভাবিস। আচ্ছা বাদ দে সব, দ্বিতীয়বার বিয়ে উপলক্ষে কি গিফট চাই বল, তুই যা চাইবি তাই দিব। তুবা ছোট্ট করে নিঃশ্বাস ছাড়লো। বেঞ্চের উপরে ছড়িয়ে রাখা বই খাতা ব্যাগে রাখতে রাখতে বলল, তুই সশরীরে উপস্থিত হলেই আমি খুশি, আর কিছু লাগবে না। ধুর, তা আবার হয় নাকি? কিছু তো দিতেই হবে। আচ্ছা, তোর জন্য শাড়ি কিনব, আর কৌশিক ভাই ওনার জন্য কি নিব? শার্ট নাকি পাঞ্জাবি? কোনটা তো নাকি বেশি ভালো লাগবে তোর? সব কিছুতেই ভালো লাগে, কিছু না পড়লে আরো ভালো লাগে। আনমনে ব্যাগ গোছাতে গোছাতে ফট করে কথাটা বলে ফেললো তুবা। বলার পরে নিজেই হকচকিয়ে গেল। তাড়াহুড়ো করে রিমির দিকে তাকালো। রিমি হতভম্ব নয়নে তাকিয়ে আছে, দুই হাতে মুখ চেপে ধরে আছে। চোখ দুটো মার্বেলের আকার ধারণ করেছে যেন। তুবা খানিকটা লজ্জায় পেল। নিজেকে নির্দোষ প্রমাণ করতে অগোছালো কিছু যুক্তি দাঁড় করালো। মানে ওই আর কি, জিম করা বডি না, খালি গায়ে দেখতে ভালো লাগে, আকর্ষণীয়, বুঝলেন? তুবাকে আমতা আমতা করতে দেখে মুখ টিপে হাসলো রিমি। তুবার কানের কাছে এগিয়ে গিয়ে ফিসফিস করে বলল, বেশি ভালো অভিজ্ঞতা হয়েছে দেখছে, দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে বুঝি। তুবা হাঁসফাঁস করে উঠল। এলোমেলো দৃষ্টিতে এদিক সেদিক তাকালো। তখন নজরে পড়ল নীরবের শক্ত চাহনি।
মাঝের সারি থেকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে নীরব। ইশারায় কিছু একটা বোঝাচ্ছে। নীরবের শক্ত চোখের ভাষা বুঝে ওঠার আগে আচমকা তুবা এবং রিমির সামনে এসে দাঁড়ালেন টিচার। নিজের কর্কশ কণ্ঠে খ্যাক খ্যাক করে ধমকে উঠলেন, এই মেয়েরা স্ট্যান্ড আপ। স্যারের ধমক শুনে তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল তুবা আর রিমি। স্যার আবারও খেকিয়ে উঠলেন, ক্লাস টাইমে এত কিসের কথা? হ্যাঁ, অনেকক্ষণ ধরে খেয়াল করছি তোমরা দুজন কথা ভুলেই যাচ্ছ। যাও, ক্লাস থেকে বের হও। দরজার সামনে খান ধরে দাঁড়িয়ে থাকবে। শেষের বাক্যটা ধমকের সাথে বললেন। আচমকা ধমকে কেঁপে উঠল তুবা। চোখ জোড়া ছলছল করে উঠল। ব্যাগটা কাঁধে নিয়ে সোজা বেরিয়ে গেল। কান ধরে দরজার সামনে দাঁড়ালো। ইতিমধ্যে তুবা এবং রিমির বাসায় ফোন করা হয়ে গেছে। তুবার বাসা কলেজ থেকে কাছে হওয়ায় সবার আগে তাওহিদ সাহেব এসে পৌঁছালেন। এতক্ষণ ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে থাকলেও দূর থেকে নিজের বাবাকে আসতে দেখে হকচকিয়ে গেল তুবা। চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। স্যার ইতিমধ্যে বাসায় নালিশও করে দিয়েছে। তুবা সরু নজরে তাকালো। দূর থেকে তাওহিদ সাহেব আর প্রিন্সিপাল স্যারকে কথা বলতে বলতে এদিকে আসতে দেখা যাচ্ছে। তুবা মনে মনে ফোন দিয়ে আটলো। বকা খাওয়া থেকে বাঁচার জন্য নানান বাহানা খুঁজলো। পাশ থেকে রিমি ফিসফিস করে বলল, তুবারে আজ আমরা শেষ। রিমির আহামুকের মতো কথা শুনে বিরক্ত নজরে তাকালো তুবা। দাঁতে দাঁত চেপে বলল, ইচ্ছে তো করছে তোকে লাথি মেরে দূরে সরিয়ে দিই। এই তুই আমার বান্ধবী? হ্যাঁ, শেষ মানে কি? হ্যাঁ, শেষ মানে কি? এই পৃথিবীতে সমস্যা যেমন আছে ঠিক তেমন সমাধানও আছে। মানুষের হাত দুইটা নয়, তিনটা, ডান হাত, বাম হাত আর অজুহাত। এই অজুহাতটা থাকে অদৃশ্য, শুধু সময় এলেই কাজে লাগে। শুধু দেখ আমি কিভাবে 3 নম্বর হাতটাকে কাজে লাগিয়ে পরিস্থিতি সামলাই। ইতিমধ্যে প্রিন্সিপাল স্যার এবং তাওহিদ সাহেব তুবাদের কাছাকাছি চলে এসছে। ক্লাস টিচারও ততক্ষণে বাইরে বেরিয়ে এসছেন। তাওহিদ সাহেবকে দেখে ক্লাস টিচার নালিশে সুরে বললেন, মিস্টার বুইয়া, আপনার মেয়ে ক্লাসে চরম অমনোযোগী। ক্লাস টাইমে দুজনে পড়া বাদ দিয়ে গল্প করছিল। ভাবতে পারেন ওদের ভবিষ্যৎ কি? তাওহিদ সাহেব মেয়ের কাছে এসে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন, এসব কি তুবা? ক্লাস ফাঁকি দিয়েছো কেন? সঙ্গে সঙ্গে তুবা শুরু হয়ে গেল। জোরে জোরে শ্বাস টানতে লাগলো। চেহারার ভাবগতি বদলে গেল। জোরে জোরে শ্বাস টানতে টানতে তুবা ঢলে পড়ল তাওহিদ সাহেবের গায়ে। ভদ্রলোক হকচকিয়ে গেলেন। 2 হাতে জাপটে ধরলেন মেয়েকে। কণ্ঠে এক রাশ দুশ্চিন্তা। তুবা, আম্মু কি হয়েছে? আমার ভীষণ শরীর খারাপ লাগছে আব্বু, মাথাটা খুব ঘুরছে, মনে হচ্ছে জ্বর আসবে। তাই রিমিকে বললাম স্যারকে বলে ছুটি নিয়ে দিতে, কিন্তু স্যার আমাদের কথা না শুনি ক্লাসের বাইরে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখলেন। হাঁপাতে হাঁপাতে বলল তুবা, যেন কণ্ঠনালী ভেদ করে কথাও বের হচ্ছে না। ক্লাস টিচার হকচকিয়ে গেলেন। তুবার মরিমরি অবস্থা দেখে প্রিন্সিপাল স্যারও বিশ্বাস করে নিলেন। উল্টো ঘুরে ক্লাস টিচারের উদ্দেশ্যে কড়া কণ্ঠে বললেন, শুধুমাত্র বই পড়া নয়, শিক্ষকের একমাত্র দায়িত্ব নয় রফিক সাহেব। ছাত্রছাত্রীদের ভালো মন্দ খেয়াল রাখা শিক্ষকের দায়িত্ব। আপনার ক্লাসে একটা মেয়ে অসুস্থ হয়ে পড়েছে আর আপনি আগে পিছে না দেখে ওদেরকে কানা ধরিয়ে রাখেন। যদি মেয়েটার সাথে ভালো মন্দ কিছু হয়ে যেত, কি জবাব দিতাম আমি ওর ফ্যামিলিকে? প্রিন্সিপালের ধমক শুনে মাথা নিচু করে নিলেন রফিক স্যার। ছোট্ট করে বললেন, সরি স্যার। এমন ভুল যেন আর দ্বিতীয়বার না হয়। নিজের স্টুডেন্টদের খেয়াল রাখবেন। যান, ক্লাসে যান। রফিক স্যার আর কোনো বাক্য ব্যয় না করে চলে গেলেন। লোকটার চেহারা দেখেই বোঝা যাচ্ছে তিনি মনে মনে অনুশোচনায় ভুগছেন। রিমিকে ক্লাসে যেতে বলে তুবাকে নিয়ে বাড়ি ফিরলেন তাওহিদ সাহেব। তুবাকে তাওহিদ সাহেব যখন বাসায় নিয়ে আসলেন তখন পুরো দুপুর। কৌশিকের লাঞ্চ আওয়াজ চলছে। রিয়া ড্রয়িং রুমের এক কোণে গিয়ে চুপি চুপি তুবার অসুস্থতার কথা জানিয়ে দিল। কৌশিক তৎক্ষণাৎ ছুটে বাড়ি ফিরে এসেছে। ড্রয়িং রুমে তখন জামাল সাহেব বসে খবরের কাগজ পড়ছিলেন। ছেলেকে তুফানের গতিতে দোতলায় উঠতে দেখে চোখ পাকিয়ে তাকালেন, কিন্তু সেই নজরের পরোয়া তার ছেলে থোড়াই করল। সোজা চলে গেল দোতলায় তুবার ঘরে। তুবা খাটের সাথে হেলান দিয়ে শুয়ে চিপস খাচ্ছিল। এমন সময় হন্তদন্ত ভঙ্গিতে কৌশিককে আসতে দেখে উঠে বসল তুবা। কৌশিক সোজা তুবার মুখোমুখি হয়ে বসল। এক টানে তুবাকে নিজের বুকের সাথে চেপে ধরল। বুকের ভেতর ধুকপুক ধুকপুক করছে ছেলেটার। কি করুন সেই ধুকপুকানি, কণ্ঠ কাঁপছে। জান, কি হচ্ছে তোর? রিয়া বললো অসুস্থ পড়েছিলে, কি হচ্ছে বল আমাকে। তুবা চাইলেও আর অভিনয় আগাতে পারল না।
কৌশিকের বুকে বাঁচতে থাকা দামামা তুবার মনে অনুশোচনা জাগালো। কৌশিক ঠিক কতটা ভয় পেয়ে আছে সেটা ওর বুকে ধুকপুকানি আর শরীরের কম্পনই জানান দিচ্ছে। তুবা 2 হাতে কৌশিককে শক্ত করে জড়িয়ে ধরল, বুকের সাথে মুখ গুজে মিনমিন করে বলল, আমি ঠিক আছে কৌশিক ভাই, কিছু হয়নি। তাহলে কলেজে কি হয়েছিল? বিশ্বাস করুন কিছুই হয়নি। আমি তো বাবার বকুনি থেকে বাঁচতে এমনি এমনি ওসব বলেছি। তুবার কথা শেষ হতে আচমকা ওকে ছেড়ে দিল কৌশিক। সামান্য পিছিয়ে গিয়ে বসলো, করুণ চাহনিতে তাকালো তুবার মুখের দিকে। পরপরই 2 আঙ্গুলে চোখ চেপে ধরল কৌশিক। চোখ দুটো শক্ত করে ডলতে ডলতে অসহায় কণ্ঠে বলল, আমাকে না ছেলে তুই শান্তি পাস না, তাই না? জানিস অফিসে কাজের চাপ কত? এমন সময় হুটহাট এমন অন্য খবর শুনলে কেমন অনুভূতি হয় বুঝিস তুই? টেনশন তুই মেরে ফেলতে চাস আমাকে? কৌশিকের কণ্ঠে খানিকটা অভিমান ছিল। তুবার বুকটা মুচড়ে উঠল, চোখের কোণে পানি জমল, মাথাটাও কেমন যেন ঘুরছে। কৌশিকের রাগ তুবা সহ্য করতে পারে, কিন্তু অভিমান সহ্য করতে পারে না। তুবা কিছুটা এগিয়ে এলো, 2 হাতে কৌশিকের গলা জড়িয়ে ধরল, দৃঢ় মুখটা টেনে মুখোমুখি করলো। খোঁচা খোঁচা দাড়িযুক্ত ডান গালে চুমু খেলো, পরপর বাম গালে চুমু খেলো, কপালেও চুমু খেলো, কিন্তু কৌশিক কোনো রেসপন্স করলো না। পাথর হয়ে বসে আছে যেন। এখন যেন তুবার কান্না পাচ্ছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। কৌশিক কিছু বলছে না দেখে চোখের পানি বাঁধ ভেঙে উপচে পড়তে চাইছে। তুবা ঠোঁট ফুলিয়ে নাক টানলো, কাঁদো কাঁদো কণ্ঠে মিনমিন করে বলল, পুরনো হয়ে গেছি বলে এখন আর ভালো লাগে না, তাই না? এই জন্যই মুখ ঘুরিয়ে নিচ্ছেন। তুবা কথা ভালো মতো শেষও করতে পারল না। আচমকা কৌশিক হ্যাঁচকা টানে তুবাকে বুকের ওপর ফেলল। এক হাতে তুবার চিকন কোমর পেঁচিয়ে ধরল, অন্য হাতে তুবার চুল মুঠো করে ধরল। তুবার ফুলিয়ে রাখা ওষ্ঠ নিজের আয়ত্তে নিয়ে নিল। মনের সব রাগ সেখানেই ঝাড়ছে কৌশিক। তুবা ইতিমধ্যে চোখ খিচে বন্ধ করে নিয়েছে। কিছুটা ব্যথা লাগছে, কিন্তু তবুও সয়ে নিল। কৌশিক উন্মাদের মতো আচরণ করছে। বেশ খানিকটা সময় নিয়ে ছাড়ল তুবাকে। ছাড়া পেয়ে যেন প্রাণে বাঁচল তুবা। জোরে জোরে হাঁপাতে লাগলো। কৌশিক তুবার কপালের সাথে নিজের কপাল ঠেকালো, জোরে জোরে শ্বাস টানতে টানতে বলল, ভালোবাসা কখনো পুরনো হয় না তোবা। যতদিন যায় ভালোবাসার গাঢ়ত্ব ততই বৃদ্ধি পায়। ভালোবাসা শেষ হওয়ার জিনিস নয়, এ যে অবিনশ্বর একটা সুন্দর অনুভূতি। কৌশিক একটু থামলো, একটু দম নিয়ে ফের বলল, আজ যা বললি এই কথা আর কোনোদিন বলবে না জান। তুই যে আমার কাছে ঠিক কি সেটা মুখের ভাষা আমি বোঝাতে পারবো না। এটা বোঝাতে হলে আমার প্রাণ ত্যাগ করতে হবে। আমি প্রতিনিয়ত নতুন নতুন ভাবে তোর প্রেমে পড়ি। কখনো তোর কাজলবিহীন সরল চোখের, কখনো তোর স্নিগ্ধ ঘুমন্ত মুখের। আমি তোর হাসির প্রেমে পড়েছি 100 কোটি বার। এই প্রেমে পড়ার শেষ নেই জান। মৃত্যুর আগ পর্যন্ত এই প্রেম শেষ হবে না। তুবা চুপ হয়ে গেল, চোখ বন্ধ করে কৌশিকের এক একটা শ্বাস প্রশ্বাস অনুভব করতে লাগলো। ঠিক এমন সময় শোনা গেল ময়না বেগমের গলা। তিনি বারান্দা থেকে ডাকতে ডাকতে আসছেন, তুবা তুই নিজের ঘরে আছিস কিনা রিয়ার ঘরে? বলতে বলতে তিনি তুবার ঘরে আসলেন। এক হাতে দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকেই থমকে গেলেন। হতভম্ব নজরে তাকালেন সামনে। তুবা গায়ে কাঁথা টেনে শুয়ে আছে আর কৌশিক পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ওদের দুজনকে একসাথে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে বললেন ময়না বেগম। জোরপূর্বক হেসে চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালেন। তৎক্ষণাৎ কৌশিক বলে উঠল, চাচি তোমার মেয়ের কাছে একটু বসবে প্লিজ? তোমার নাকি মাথা ব্যথা করছে। আমি ছুটি নিয়ে আসিনি, এখানে আমার অফিস ফিরতে হবে। একদমে কথাগুলো বলে থামল কৌশিক। ময়না বেগম মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। কৌশিক স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। এরপর লম্বা লম্বা কদম ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে তখনও জামাল সাহেব খবরের কাগজ নিয়ে বসে আছেন। কৌশিককে নিচে নামতে দেখে ভদ্রলোক গলা খাকারি দিয়ে প্রশ্ন করলেন, তুরাব কি অবস্থা? একটু কি আরাম পেয়েছো? আমাকে কাছে পেলে তোমাদের মেয়ে এমনিতেই ভালো থাকে। সব অসুস্থতা খারাপ লাগা নিমেষে উধাও হয়ে যায়। গমগমে সুরে কথাগুলো বলে বাড়ির বাইরের দিকে পা বাড়ালো কৌশিক। জামাল সাহেব চোখ মুখ কুচকে মিনমিন করলেন, একটা অসভ্য ছেলে। ভুইয়া মঞ্জিলে খুশির জোয়ার। আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে খুশির আমেজ। পুরো বাড়ি রং বেরঙে লাইটে সাজানো হয়েছে। কৌশিকের যাতনায় আনুষ্ঠানিকতায় দেরি করতে পারলেন না জামাল সাহেব। অসভ্য ছেলেটা তাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে, তাই অগত্যায় তাড়াহুড়ো করে দিনক্ষণ ঠিক করেছেন ভদ্রলোক। আগামীকাল 3 আগস্ট দুজনের গায়ে হলুদ।
আগামী পরশু 4 আগস্ট ওদের বিয়ের দিন ধার্য করা হয়েছে। যদিও পরিবারের অগোচরে দুজনে একবার বিয়ে করে নিয়েছে, তবুও নিজের মনের খায়েশ মেটাতে জামাল সাহেব আবারও বিয়ে দিতে চান। ইতিমধ্যে বাড়িঘর সাজানো প্রায় শেষের দিকে, শুধু বাগান সাইডের স্টেজটা বাকি। কৌশিক অন্যদের স্টেজে হাত দিতে দেয়নি। নির্লজ্জটা নাকি নিজের হাতে স্টেজ সাজাবে। বাগান সাইডে 4 ভাই বোন মিলে স্টেজ সাজানোতে ব্যস্ত। রাতুলও যোগ দিয়েছে সবার সাথে। বাড়ির একমাত্র বড় জামাই বলে কথা, নামের মতন তার দায়িত্বটাও বড়। স্টেজ থেকে প্রায় 4-5 হাত দূরে চেয়ার পেতে বসে আছে তুবা। কৌশিক ওকে কোনো কাজে হাত লাগাতে দিচ্ছে না। কোথাও যেতে চাইলেও ধমকে চেয়ারে বসতে বলছে। 2 হাতে কাজ করছে আর একটু পরপর তুবাকে দেখছে। শেষমেশ কৌশিকের ধমকে অতিষ্ঠ হয়ে কাঠ হয়ে চেয়ারে বসে রইল তুবা। হাতে কৌশিকের ফোন, চোখ মুখ কুচকে ফোনে মুভি দেখতে লাগলো। এছাড়া বসে বসে আর কি করবে? কাজের ফাঁকে ভাই বোনেরা সবাই মিলে গল্প জুড়ে দিল। রিয়া বাঁশের খুঁটির সাথে রঙিন কাপড় পেঁচাতে পেঁচাতে বলল, তুবা কত লাকি, তাই না আপু? কৌশিক ভাইয়ের মতো কেয়ারিং একটা হাজবেন্ড পেয়েছে। ওর কষ্ট হবে দেখে কোনো কাজ করতেই দিচ্ছে না, চোখের সামনে বসিয়ে রেখেছে। এত কেয়ারিং আর রোমান্টিক হাজবেন্ড পেতে কপাল লাগে। হায়, সেই কপাল আমার নেই। মৌমিতা হাসলো, ব্যঙ্গ করে বলল, তার বলতে আমার ভাইয়ের মতো মানুষই হয় না, চরিত্র তো নয়, যেন সাদা কাপড়। কৌশিক বাঁকা হাসলো। স্টেজে আর্টিফিশিয়াল ফুল লাগাতে লাগাতে বলল, আমি যে কত বড় চরিত্রহীন সেটার কেউ না জানলেও তোর বোন খুব ভালো করেই জানে। প্রমাণ হিসেবে ওর পেটের দিকে তাকিয়ে দেখতে পারিস। কিছুদিন পর প্রমাণটা সবার চোখের সামনে ধরা দেবে। আচমকা কৌশিকের জবাব শুনে থতমত খেয়ে গেল তুবা। লজ্জায় গাল লাল হয়ে গেল মুখটা। হাঁসফাঁস করে উঠল, কান দিয়ে ধোয়া বের হচ্ছে। আর চোখে একবার মিটমিট করে সামনে তাকালো। মৌমিতা আর রিয়া দাঁত কেলিয়ে হাসছে। তুবা সবচেয়ে বেশি লজ্জা পেল রাতুলকে দেখে। নতুন দুলাভাইয়ের সামনে এমন কথা বলার কোনো মানে হয়? লজ্জায় হাঁসফাঁস করতে করতে উঠে দাঁড়ালো তুবা। তড়িঘড়ি করে বাড়ির দিকে পা বাড়ালো। ডেকোরেশনের বাঁশখুঁটি তখনও ঘাসের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে। পালানোর তোড়জোড় করতে গিয়ে পায়ের নিচে খেয়াল করলো না তুবা। বাঁশের একটা টুকরোতে পা লেগে দেহের ভারসাম্য হারালো। সামনে থাকা ইটের টুকরোতে ধাম করে পায়ে বাড়ি খেলো। হুড়মুড়িয়ে পড়েই যাচ্ছিল আচমকা কৌশিক তুবার হাত টেনে ধরল। সঙ্গে সঙ্গে টান দিয়ে বুকের ওপর ফেললো। ভয়ে আতঙ্কে তুবার জ্ঞান হারানোর উপক্রম। কাঁপতে কাঁপতে হাত রাখলো পেটে। পড়ে গেলে কি হতো? কৌশিক না ধরলে তো একটা সাংঘাতিক কাণ্ড ঘটে যেত। সেকেন্ডের ব্যবধানে হুড়মুড়িয়ে এগিয়ে এলো সবাই। মৌমিতা চিন্তিত স্বরে বলল, লাগেনি তো? কোথায় লেগেছে দেখা? একটু স্থির থাকা যায় না? খালি তুরুত ফুরুত করিস। তুবার শরীর তখনও থরথরিয়ে কাঁপছে। বুকের ভেতর কেউ নিষ্ঠুরভাবে হাতুড়ি পেটাচ্ছে। কৌশিক এক হাতে চেয়ার টেনে তুবাকে বসিয়ে দিল। নিজ উদ্যোগে উদ্ভ্রান্তের মতো হাত পা টেনে দেখতে লাগলো তুবা কোথাও ব্যথা পেয়েছে কিনা। মুহূর্তে নজর পড়ল ডান পায়ের বৃদ্ধাঙ্গুলের ডগায় লাল লাল রক্তের দাগ। নখ উঠে গেছে খানিকটা। কৌশিকের চোয়াল শক্ত হয়ে গেল। অতিরিক্ত রাগে থরথরিয়ে কেঁপে উঠল দেহ। এই মুহূর্তে সবকিছু ভেঙে গুড়িয়ে দিতে ইচ্ছে করছে। 2 হাত মুষ্টি বদ্ধ করে দাঁতে দাঁত চেপে ধরল কৌশিক। শক্ত চোখে তাকালো তুবার মুখের দিকে। আকাশ বাতাস কাঁপিয়ে যেই না ধমকাতে যাবে, তৎক্ষণাৎ তুবার কান্নারত মুখটা নজরে পড়ল। বুকের ভেতর নড়ে উঠল কৌশিকের। তুবাকে এমন করুণভাবে কাঁদতে দেখে ধমক দেওয়ার ইচ্ছেটাকে মাটি চাপা দিল। দাঁতে দাঁত চেপে রাগটা দমিয়ে নিল। আগে পিছে না তাকিয়ে সোজা তুবাকে কোলে তুলে নিল। লম্বা লম্বা কদম ফেলে হাঁটা দিল বাড়ির ভেতর। জামাল সাহেব এসেছেন তাওহিদ সাহেবের সাথে কথা বলতে। এই কয়েকদিনে সংকোচবোধ থেকে ছোট ভাইয়ের মুখোমুখি হতে পারেননি তিনি। এই মুহূর্তে ভদ্রলোকের ভেতরে চরম অস্বস্তি কাজ করছে। নিজের ছেলের কুকর্মের জন্য মাথা কাটা গেছে ওনার। ছোট ভাইকে ঠিক কী বলবেন বুঝে উঠতে পারছিলেন না। বহু ভাবনা চিন্তা করে শেষমেশ সাহস জগিয়ে চলে এলেন। মনের কোণে বহু সংকোচ নিয়ে চাপিয়ে রাখা দরজায় 2 আঙ্গুলের টোকায় ঠকঠকালেন। তাওহিদ সাহেব মাত্রই কাজ শেষ করে ঘরে এসেছেন। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ শুনে দরজাটা খুলে দিলেন। দরজার সামনে নিজের বড় ভাইকে দেখে এক দফা অবাক হলেন তিনি। কিছুটা অবাক সুরে বললেন, ভাইজান আপনি কিছু বলবেন? একটু কথা ছিল তোর সাথে। আপনি বাইরে দাঁড়িয়েছেন কেন? ভেতরে আসেন। ব্যতিব্যস্ত হয়ে বড় ভাইকে ঘরে ঢোকার জায়গা করে দিলেন। ভদ্রলোক গম্ভীর মুখে ঘরে ঢুকলেন। তাওহিদ সাহেবের ইশারায় বিছানায় গিয়ে বসলেন। তাওহিদ সাহেব নিজের বড় ভাইয়ের পাশেই বসলেন। জামাল সাহেব শুরু থেকেই মাথা নিচু করে আছেন, চোখে চোখ রেখে কথা বলছেন না। আসলে তিনি কি দিয়ে কথা শুরু করবেন সেটা বুঝতে পারছেন না।
বড় ভাইয়ের মনোভাব খানিকটা যেন বুঝে গেলেন তাওহিদ সাহেব। জামাল সাহেবের কাঁধে হাত রেখে আশ্বাস দিয়ে বললেন, তুবা আর কৌশিকের সম্পর্ক নিয়ে আমার কোনো অভিযোগ নেই ভাইজান, আপনি দয়া করে কোনো ভিন্ন মান্যতায় ভুগবেন না। জামাল সাহেব যেন কথা বলার শক্তি খুঁজে পেলেন। করুণ চোখে নিজের ছোট ভাইয়ের দিকে তাকালেন। তাওহিদ সাহেবের হাতটা শক্ত করে ধরে অপরাধী কণ্ঠে বললেন, আমাকে মাফ করে দিস তাওহিদ, আমার ছেলের জন্য এত বিশ্রী একটা কাণ্ড ঘটে গেল। ভাইজান প্লিজ এভাবে বলবেন না। তো আর কি বলবো, আমার অত বড় দামড়া ছেলে পরিবারের অগোচরে বাচ্চা মেয়েটাকে বিয়ে করে নিল, যে কিনা তুবার চাইতে গুণে গুণে 8 বছরের বড়, আবার গোপনে সংসারও পেতেছে, এমনকি বাচ্চাও আসতে চলেছে। বিশ্বাস কর তাওহিদ, যদি আমি আরো আগে এসব টের পেতাম তাহলে ঘটনা এতদূর আগাতেই দিতাম না, অনেক আগে ওদের আলাদা করে দিতাম। মাঝখানে বাচ্চাটা এসে আমার হাত পা বেঁধে দিয়েছে। তাওহিদ সাহেব 2 হাতে জামাল সাহেবের হাত চেপে ধরলেন। আলতো হেসে বললেন, জুড়ি তো আল্লাহর তরফ থেকে ঠিক করা থাকে ভাইজান, প্রেম ভালোবাসা তো বাহানা মাত্র, তাছাড়া মন কি কারোর আয়ত্তে থাকার জিনিস? ভাইজান আপনি আমার কাছে বাবার মতো, আমার জীবনে বাবার পরে আপনার স্থান। বাবা মারা যাওয়ার পর আমি অনেক ছোট ছিলাম, বাবার মুখও আমার ভালো করে মনে নেই। আপনি আর মেজো ভাই বাবার আদর ভালোবাসা যতটুকু বা পেয়েছেন আমি সেটাও পাইনি, তবে আমার জীবনে আপনি আদর ভালোবাসার কমতি রাখেননি। সেই ছোটবেলা থেকে নিজের সন্তানের মতো কোলে পিঠে করে মানুষ করেছেন, কাঁধে করে স্কুলে নিয়ে গেছেন, নিজের হাতে খাইয়ে দিয়েছেন। ছোট বলে সবসময় আমাকে বুকের সাথে মিশিয়ে বড় করেছেন। পরিবারের বড় সন্তান হিসেবে আপনি ছিলেন আমাদের মাথার উপরে ছায়ার মতো, এখনো আছেন। বুকের সবটুকু দিয়ে এই পরিবারটাকে আগলে রাখেন আপনি। আমার মেয়েটাকে আমার চেয়ে বেশি ভালোবাসা আপনি দিয়েছেন। পরিবারের বাকি 4 বাচ্চাদের থেকে তুবাকে আপনি বেশি আদর দিয়েছেন। অজুহাত হিসেবে বলছেন তুবা পরিবারের সবচেয়ে ছোট, তাই বেশি আদর করেন। কিন্তু আমি তো জানি তুবার প্রতি আপনার অগাধ ভালোবাসার কারণ তুবা আমার সন্তান, তাই আপনার সন্তান সমতুল্য তাওহিদের মেয়ে, তাই আপনি আমার কাছে বাবার যেহেতু কম কিছু নয় ভাইজান। একটা মাত্র মেয়ে আমার, সেই মেয়েকে আপনার ঘরে পাঠাতে আমার কোনো আফসোস নেই। আমি কৌশিককে চিনি, আপনি আমার মেয়েকে ভালোবাসা দেবার চক্করে নিজের ছেলের প্রতি উদাসীনতা করছেন। সেটাকে আমি আর মেজো ভাই কোলে পিঠে করে মানুষ করেছি। নিজের হাতে তৈরি করা ছেলেকে অবিশ্বাস কিভাবে করি? আমার মেয়ে আপনার ঘরে কৌশিকের জীবনে খুব সুখে থাকবে, এটা আমার বিশ্বাস। ভাবির সাথে আমার আগেই কথা হয়েছে ভাইজান, আমি ভাবিকে জানিয়ে দিয়েছি এই বিয়েতে আমার বা ময়নার কোনো অমত নেই। আপনি দয়া করে আর মাথা নিচু করে রাখবেন না। আপনি আমাদের মাথার উপর ছায়া দেওয়া বট গাছ, আপনি থাকবেন সবসময় মতো সিনার টান করে। আপনার চরিত্রে মাথা ঝুঁকানো বেমানান। ছোট ভাইয়ের আশ্বাস বাণীতে মনের হারিয়ে যাওয়ার শক্তি ফিরে পেলেন জামাল সাহেব। কুচকানো হাতটা আলতো করে রাখলেন তাওহিদ সাহেবের মাথায়। এরপর ভ্রুকুচকে বললেন, হে কি, চুল পেকে যাচ্ছে কেন? নানা হতে চলেছি ভাইজান, চুল আর কতদিন কালো থাকবে? ছোট ভাইকে রসিকতা করতে দেখে হো হো করে হেসে উঠলেন জামাল সাহেব। হাসতে হাসতে নজর রাখলেন দরজার দিকে। আচমকা তার মুখের হাসি থেমে গেল। দরজার ফাঁক দিয়ে দেখতে পেলেন কৌশিক তুবাকে কোলে নিয়ে দোতলায় উঠছে। দিন দুপুরে বাড়ি ভর্তি মানুষের সামনে ছেলের নির্লজ্জতা দেখে চোখ মুখ খিচে তাকালেন জামাল সাহেব। ছেলেকে দুটো কড়া কথা শোনানোর মতলব নিয়ে উঠতে গেলেন। আচমকা তাওহিদ সাহেব তার হাত টেনে ধরে থামিয়ে দিলেন। অনুরোধ সুরে বললেন, যেতে দেন না ভাইজান, বাচ্চা তো। ওটা বাচ্চা? কদিন পরে বাচ্চার বাপ হবে, অসভ্য ছেলে একটা। দাঁত খিচে গর্জে উঠলেন জামাল সাহেব। ততক্ষণে কৌশিক সিঁড়ি মারিয়ে দোতলায় চলে গেছে। জামাল সাহেব চোখ পাকিয়ে তাকালেন নিজের ছোট ভাইয়ের দিকে। খ্যাক খ্যাক করে উঠলেন, এই তোদের আশকারাতে ছেলেটা বিগড়ে গেছে, আজ তো একটা অসভ্য তৈরি হয়েছে। শুধুমাত্র পরিবারের মান সম্মানের কথা চিন্তা করে আমি চুপ করে আছি, কিন্তু বেশি দিন চুপ করে থাকবো না। একবার বিয়ের আনুষ্ঠানিকতা মিটে যাক, তারপর আমি ওকে ধরবো। ওর এত দুঃসাহস হলো কিভাবে নিজের থেকে গুনে গুনে 8 বছরের ছোট বাচ্চা মেয়েটার মাথা নষ্ট করায়? আমি নিশ্চিত ওই তুবাকে ভুলভাল বুঝিয়ে বশ করেছে। কেন করেছে ওকে সেই জবাব দিতেই হবে। গর্জন করতে করতে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি। অনুষ্ঠানটা শেষ হতে যত দেরি, এরপরই তিনি ছেলের পেছনে শক্ত করে লাগবেন। তুবাকে নিয়ে সোজা নিজের ঘরে এলো কৌশিক। ধীরে সুস্থে তুবাকে খাটের উপর পা ঝুলিয়ে বসিয়ে দিয়ে আলমারি থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে আসলো। 2 পা মুড়িয়ে মেঝেতে বসলো। তুবার আঘাত পাওয়া পাটা নিজের হাঁটুর উপর রাখলো। খুবই যত্ন নিয়ে তুলোয় স্যাভলন ভিজিয়ে রক্ত পরিষ্কার করে দিল। কৌশিক এতটাই আস্তে হাত ছোঁয়ালো যেন তুবা সামান্যতম ব্যথা না পায়। মিনিট 5 সময় লাগিয়ে আঙ্গুলটা গজ কাপড়ে মুড়িয়ে দিল কৌশিক। কাজ শেষ হতেই ফার্স্ট এইড বক্সটা নিয়ে উঠে দাঁড়ালো।
তুবার সাথে আর একটাও কথা বলল না। ভীষণ রাগ হয়েছে কৌশিকের, ইচ্ছে করছে কানের নিচে কষে দুটো লাগাতে, কিন্তু তুবার গায়ে হাতও কৌশিক তুলতে পারবে না, এতে নিজের কলিজাতে আঘাত লাগে। তাই দাঁতে দাঁত চেপে চুপ করে রাগটা দমিয়ে রেখেছে। রাগ রাগ মন নিয়ে আলমারিতে যথাস্থানে বক্সটা রেখে দিল কৌশিক। এরপর যেই না ঘুরতে যাবে এমন সময় পিঠের সাথে নরম কিছু অনুভব করলো। চিকন দুটো কোমল হাত কৌশিকের পেটের কাছে শার্ট খামচে ধরলো। কৌশিক নড়ল না, তুবাকে সরিয়েও দিল না, কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। কৌশিককে কিছু বলতে না দেখে তুবা এবার শব্দ করে কেঁদে ফেললো। কাঁদতে কাঁদতে নাক ঘষল কৌশিকের শার্টের পিঠে। কৌশিক হকচকিয়ে গেল, হতভম্ব হয়ে ঘুরে দাঁড়ালো। তুবা তখনও কৌশিককে ছাড়েনি। কৌশিক সামনে ঘুরতেই তুবা কৌশিকের বুকে মুখ গুজলো, কাঁদতে কাঁদতে বলল, সরি, কথা বলুন প্লিজ। কৌশিক তবুও নিরুত্তর। তুবা মাথা তুলে তাকালো, ছলো ছলো নয়ন জোড়া স্থির করলো কৌশিকের দৃঢ় মুখে। দুই পায়ে আঙ্গুলের ভর দিয়ে খানিকটা উঁচু হলো। এক হাতে কৌশিকের বুকের কাছে শার্ট খামচে ধরে অন্য হাত কৌশিকের ঘাড়ে রাখলো। আলতো করে ওষ্ঠ ছুঁয়ে দিল পুরো ওষ্ঠে। কৌশিক তবুও নিরুত্তর। তুবা আরো একটু ঘনিষ্ঠ হলো, ছোঁয়ার গাঢ়ত্ব বাড়ল, শক্ত করে চেপে ধরলো পুরো ওষ্ঠ জোড়া। এই পর্যায়ে কৌশিকের রেসপন্স পাওয়া গেল। দুই হাতে তুবার চিকন কোমর চেপে ধরে উঁচু করলো। এক গাঢ় চুম্বন শেষে তুবাকে মাটিতে নামালো, কপালে কপাল ঠেকালো কৌশিক। কণ্ঠ খাদে নামিয়ে বলল, নারী, তুই বড়ই ছলনাময়। পাথরকে গড়নের ক্ষমতা আছে তোর মাঝে। অভিমানের পাহাড়কেও টলিয়ে দিতে পারিস এক নিমিষে। এত ছলনা কেন তোর? তুবা কিছুটা এগিয়ে গেল, কৌশিকের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কারণ আমি কৌশিকের বউ, আমি সব পারি। কৌশিকের দেহে কারেন্ট খেলে গেল, শরীর কাটা দিয়ে উঠল, দেহের প্রতিটা লোমকূপ দাঁড়িয়ে গেল। তুবার গলার ফিসফিস আওয়াজে বিশেষ কিছু আছে, কৌশিককে উন্মাদ করে দেয়, দিন দুনিয়ার অনুভূতি বলিয়ে দেয়। কৌশিক তুবাকে শক্ত করে চেপে ধরল নিজের সাথে, বুকের সাথে মিশিয়ে নিল। মাথা ঝুঁকিয়ে কপালে ছোট্ট করে চুমু খেলো, মোহনীয় কণ্ঠে আওড়ালো, আই লাভ ইউ জান, আই লাভ ইউ আ লট। পুরো বাড়ি জুড়ে সাজ সাজ রব। ছোট ছোট বাচ্চাদের হই হুল্লোড়ে কাঁপছে যেন বাড়ির প্রতিটা দেওয়াল। আনাচে কানাচে ঘুরঘুর করছে নিকটস্থ আত্মীয় স্বজনেরা। ধরনের বুকে সন্ধে নেমেছে কিছুক্ষণ হলো। হলুদ সন্ধ্যার সময় ইতিমধ্যে উপস্থিত। বাগান সাইডের স্টেজটা হরেক রকমের লাইটের আলোতে ঝকঝক করছে। মৃদু বাতাসের দাপটে সবুজ ঘাস হেলে দুলে দোল খাচ্ছে। ইতিমধ্যে কৌশিক স্টেজে চলে আসছে, নিজের জায়গায় বসে তুবার জন্য অপেক্ষা করছে। আত্মীয় স্বজন সবাই প্রস্তুত। তুবা এলেই হলুদের কার্যক্রম শুরু করা হবে। কৌশিক অধৈর্য ভঙ্গিতে বাড়ির দিকে বারবার তাকাচ্ছে। এই এতটুকুন দেরিও যেন সহ্য করতে পারছে না ছেলেটা। প্রাণপ্রিয়াকে হলুদ শাড়িতে দেখার জন্য অস্থির নয়নজোড়া মরিয়া। প্রায় মিনিট 10 সময় পর দূর থেকে তুবাকে আসতে দেখা গেল। কাঁচা হলুদ রঙের শাড়ি পরেছে তুবা, মাথা থেকে পা পর্যন্ত ফুটন্ত তাজা গাঁদা ফুলের গহনা, মুখ জুড়ে হালকা সাজ। এক হাত রিয়া এবং অন্য হাত মৌমিতার হাতে দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। কৌশিকের হৃদস্পন্দন থমকে গেল, কয়েকবার হার্টবিটও মিস করলো। পুরুষালী দুই আঁখিতে ছড়িয়ে পড়ল মুগ্ধতা। ইতিমধ্যে কৌশিকের চেপে রাখা দুই ঠোঁট ফাঁকা হয়ে গেছে। অদ্ভুত মোহনীয় দৃষ্টিতে অবলোকন করতে লাগলো তার হৃদয়ের রানী প্রাণপ্রিয়াকে। শাড়িতে তুবাকে মারাত্মক সুন্দরী লাগছে। কৌশিকের মতে শাড়ি পরিহিত তুবা তার হৃদয় হরণকারী প্রাণ নাশিনী। আজ থেকে প্রায় 8 বছর আগে এমনই এক শাড়ি পরিহিত তুবাকে দেখে থমকে গিয়েছিল কৌশিকের মন। তুবার বয়স তখন ছিল মাত্র 10 বছর, আর কৌশিক তখন সে 18 বছর বয়সী এক তাগড়া যুবক। দেহের গঠনে ছিল সদ্য পুরুষত্বের ছাপ। চোখে মুখে মাত্রই কাঠিন্যের ছায়া নামছে। রংধনু 7 রঙের মতো রঙিন ছিল চোখের নজর। সেই সময় সদ্য যৌবনে পা রাখা কৌশিকের হৃদয় নাড়িয়ে দিয়েছিল 10 বছর বয়সী কিশোরী তুবা। এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে দাওয়াত দেওয়া হয়েছিল ভূঁইয়া পরিবারকে। সেই সূত্রে বিয়ের আগের দিন হলুদেও যোগদান করেছিলেন সবাই। সেদিন ছোট্ট দেহে হলুদ শাড়ি জড়িয়ে কৌশিকের কাছে ছুটে এসেছিল তুবা। ঝকঝকে দাঁতে হেসে জিজ্ঞেস করেছিল, কেমন লাগছে আমার কৌশিক ভাই? কৌশিকের হৃদয় সেদিন থমকে গেছিল। হৃৎপিণ্ডে অদৃশ্য রক্তক্ষরণও হয়েছিল বোধহয়। হলুদ শাড়ি পরিহিত ছোট্ট তুবাকে দেখে এলোমেলো হয়ে গিয়েছিল কৌশিকের অনুভূতি। এমন অদ্ভুত অনুভূতি কৌশিক আগে কখনো অনুভব করেনি। এরপর থেকে তুবা যতবারই শাড়ি পরেছে কৌশিক ততবারই এলোমেলো হয়েছে। হৃৎপিণ্ড বারে বারে থমকেছে। বেসামাল মনকে বসে আনতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে ছেলেটার।
তাই তো তুবার শাড়ি পরায় কঠিন নিষেধাজ্ঞা জারি করেছিল কৌশিক। কারণ শাড়ি পরিহিত তুবা কৌশিকের শ্বাস আটকে দেয়। এক অদৃশ্য হাত কৌশিকের গলা চেপে ধরে। ছটফট করে কৌশিকের প্রেমিক মন। কাছে পেতে মন চায়, দুই চোখ ভরে দেখতে মন চায়। এই দেখতে চাওয়ার ইচ্ছের কোনো শেষ নেই। তুবার মুখের দিকে তাকিয়ে এক জনম অনায়াসে কাটিয়ে দিতে পারে কৌশিক। আজ এত বছর পর আবারও সেই অসহ্য অনুভূতির মুখোমুখি হয়েছে কৌশিক। হৃৎপিণ্ডটাও বেইমানের মতো হাতুড়ি পেটাচ্ছে। সেদিন তুবা ছোট থাকলেও আজ আর সে ছোট নেই, ভরা যৌবনে আকর্ষণীয় গড়ন। এজন্যই বোধহয় কৌশিকের অনুভূতি একটু বেশি মাথা চাড়া দিচ্ছে। ইতিমধ্যে তুবা স্টেজের কাছাকাছি চলে এসছে। মৌমিতার হাত ধরে কৌশিকের পাশে গা ঘেঁষে বসলো তুবা। লাজুক চাহনিতে একবার কৌশিকের দিকে তাকালো, কিন্তু এ কি, কৌশিক তুবার দিকে ফিরেও চাইছে না। কেমন চোরের মতো নজর লুকাতে এলোমেলো দৃষ্টিতে তাকাতুকি করছে। তুবা কৌশিকের দিকে সামান্য ঝুঁকলো, নিচু কণ্ঠে মিনমিন করে বলল,